কিছু বছর আগেও তারা ছিল মরুভূমির রাখাল এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তবে এখন তারা পৃথিবীর শীর্ষ ধনী শহরগুলোর মধ্যে একটা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই অবস্থা থেকে রীতিমতো আকাশচুম্বী অট্টালিকা গড়ে তোলা দুবাইয়ের এই যাত্রাকে অনেকেই ক্ষণস্থায়ী বলে থাকে। আসলে দ্রুত এমন উত্থান এবং পতনকে বলা হয় সোপ বাবল, যেটা অনেক দ্রুত আর সহজে ফেটে যায়। যদিও এসব কথার যুক্তি আছে, যেমন 2023 সালের পরিসংখ্যান মতে দুবাইয়ের অর্থনীতি এখনো বর্ধনশীল, যদিও আগের বছরগুলোর তুলনায় তা এখন রেগুলার কমে আসছে। আর এই কমে যাওয়াটা ভবিষ্যতে আরও বেশি চিন্তার কারণ হতে পারে বলে অধিকাংশ বিশেষজ্ঞরাই ধারণা করছেন। ঠিকই ধরেছেন, তাদের তেল ফুরিয়ে যাচ্ছে, যার কারণে হয়তো তারা খুব দ্রুতই আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে, অর্থাৎ যে অবস্থায় তারা কিছু বছর আগে ছিল, যদি না তাদের হাতে নেওয়া কিছু প্রজেক্ট সাকসেস হয়। যেমন আপনি হয়তো শুনে থাকবেন দুবাইতে কোনো ট্যাক্স দিতে হয় না, যদিও এটা পুরোপুরি সত্য না, কারণ পৃথিবীর অন্যান্য দেশের মতোই দুবাইতেও কোনো কিছু কেনাকাটা করলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয়। এছাড়াও কোনো সম্পদ কিনতে গেলে নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হয়। যদিও লম্বা সময় ধরে ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করার জন্য দুবাই কোনো ধরনের ট্যাক্স নিত না, কিন্তু 2023 সালের জুন মাস থেকে তারা ব্যবসায়ীদের উপরেও 9% ট্যাক্স আরোপ করতে শুরু করে দিয়েছে, যেটা পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে কম। ট্যাক্স ফ্রি অথবা ট্যাক্সের পরিমাণ অত্যন্ত কম, কারণ দুবাই কর্তৃপক্ষ চায় বাইরের দেশের বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তাদের দেশে এসে ব্যবসা শুরু করুক। শুধু পর্যটন কেন্দ্রই না, দুবাই কর্তৃপক্ষ চায় এটা একটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠবে। তাই পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাদের দেশের ট্যাক্সের এত পার্থক্য। ট্যাক্স ফ্রি হলেই কি একটা দেশ টিকে থাকতে পারে? কখনোই না। আর সেজন্যই তারা বাইরের দেশের পর্যটক এবং ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য তৈরি করেছে অভাবনীয় এক শপিং মল। এগুলো দেখতে আকাশচুম্বী ভবনের মতো দেখালেও এগুলো মূলত মাত্র 4 তলা বিশিষ্ট। 1 মিলিয়ন বর্গমিটারের জায়গা জুড়ে রয়েছে 1200টারও বেশি স্টোর, যেখানে আপনি চাইলে যে কোনো কিছু কিনতে পারবেন। স্থানীয়দের বানানো জিনিস থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ড সবকিছুই এখানে আছে। তাছাড়া এখানে ছাদের নিচে আছে একটা থিম পার্ক। আর এই শপিং মলে থাকা অ্যাকোরিয়ামগুলো বেশ আকর্ষণীয়। 10 মিলিয়নেরও বেশি এই অ্যাকোরিয়ামগুলোতে 33,000-এরও বেশি সামুদ্রিক মাছ এবং প্রাণী আছে। আসলে এই দুবাই মলকে গোটা একটা শহরই বলা চলে। সিম্পল একটা শপিং মলকে এভাবে শহরে পরিণত করার অন্যতম কারণই হলো পর্যটকদেরকে আকর্ষণ করা। তবে মজার ব্যাপার হলো দুবাইয়ের স্থানীয় নাগরিকদের এত বেশি সুযোগ সুবিধা ভোগের ফলে সাম্প্রতিক বছরগুলোতে তাদের স্বাস্থ্যের ব্যাপক অবনতি দেখা গেছে। আর তাই দুবাই কর্তৃপক্ষ সাধারণ জনগণের বাড়তি ওজন কমানোর জন্য অসাধারণ একটা সিদ্ধান্তও নিয়েছে। একজন ব্যক্তি প্রতি কেজি ওজন কমালে পাবে 2 গ্রাম স্বর্ণ বা তার সমপরিমাণ পুরস্কার, কারণ দুবাই কর্তৃপক্ষ তাদের জনগণের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত। মজার ব্যাপার হলো ওজন কমানোর জন্য 2013 সালে তারা একটা প্রতিযোগিতারও আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় বলা হয় যদি পরিবারের সবারই অতিরিক্ত ওজনের সমস্যা থাকে তাহলে ওজন কমানোর পুরস্কার দ্বিগুণ দেয়া হবে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রায় 30,000 মানুষও আবেদন করেছিল। আর ওজন কমানোর সেই রেকর্ডটা এখন আছে আহমেদ আল শেখ নামক এক ব্যক্তির নামে, যিনি 3 মাসে প্রায় 26 কেজি ওজন কমিয়েছিলেন। এখানেই শেষ না, আপনি জানলে অবাক হবেন যে দুবাইয়ের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দুবাইতে 3.2 মিলিয়নেরও বেশি মানুষ বাস করে। কিন্তু এই জনসংখ্যার সবই আরব না। জনসংখ্যার প্রায় 85% মানুষ অন্য দেশ থেকে আসা অভিবাসী। তারা মূলত অর্থ উপার্জন করতেই এই দেশে এসেছে। এর মধ্যে বেশিরভাগই ভারত থেকে এসেছে, প্রায় 9 লাখ মিশর এবং 8 লাখ পাকিস্তান থেকে। সেক্ষেত্রে আরব আমিরাতের নিজস্ব জনসংখ্যা মাত্র 15%। অনেকে আবার এখানকার সুযোগ সুবিধা ভোগের জন্য এখানে আসে, কিন্তু সেটা শুধুমাত্র প্রদান করা হয় এই দেশের স্থানীয় বাসিন্দাদের জন্য। তবে অভিবাসীরা এখানে এসে কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারে এবং নিজেদের ব্যবসা নিজেরাই পরিচালনা করতে পারে। আর এই সকল অভিবাসীদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য দুবাই কর্তৃপক্ষ তৈরি করেছে অসাধারণ এক ফ্লাওয়ার গার্ডেন। 2013 সালে এই পার্কটা উদ্বোধন করা হয়। 72,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে 50 মিলিয়ন ফুলের গাছ। প্রতি বছর এই বাগানকে নতুন রূপে সাজানো হয়, অর্থাৎ আপনি এখানে দ্বিতীয়বার আসলে প্রথমবার আপনার দেখা দৃশ্যের সাথে কোনো কিছুরই মিল খুঁজে পাবেন না। পার্কটা সাধারণত নভেম্বর মাসে খোলা হয় এবং গরমের সময় বন্ধ থাকে, কারণ দুবাইতে প্রচন্ড গরম থাকে সে সময়। এই মিরাকেল গার্ডেনের 2টা অফিসিয়াল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও আছে। দুবাই কিন্তু এসব করেই থেমে থাকেনি। বাইরের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করার জন্য তারা তৈরি করেছে একটা স্কি রিসোর্ট, অর্থাৎ মরুভূমির মধ্যে বরফের দেশ। কারণ যে সকল বিনিয়োগকারীরা শীত প্রধান দেশে বাস করে তারা তো আর দুবাইয়ের মরুভূমিতে তার স্বাদ নিতে পারবে না। আর তাই তো তাদেরকে আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে এই স্কি রিসোর্ট। তারা এখানকার শপিং মলের মধ্যে সত্যিকারের স্কি পার্ক তৈরি করেছে, যার ফলে যে কেউ সহজেই একটা তুষারময় ওয়ান্ডারল্যান্ড উপভোগ করতে পারবে। এই কমপ্লেক্সটা 25 তলা বিল্ডিং এর উচ্চতার সমান, সেটাও প্রায় 22,000 মিটার এলাকা জুড়ে। সেই সাথে আছে 1500 জন লোকের থাকার ব্যবস্থা। তাছাড়াও এখানে আছে 5টা স্কি রানওয়ে। আবার কেউ যদি নতুন হয় তাকে শেখানোর জন্য ট্রেইনারও আছে। স্নো পার্কের সাথে সাথে শীত প্রধান দেশের ঘরবাড়ির মতো করে এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি করা হয়েছে। তবে এত শত সুযোগ সুবিধা থাকার পরেও পর্যটক এবং বিনিয়োগকারীদের একটা বড় অংশ
দুবাইয়ে টিকতে পারে না, আর সেজন্যই তারা বাধ্য হয়ে তাদের ব্যবহার করা বিলাসবহুল সব গাড়ি রেখে দুবাই থেকে পালিয়ে যায়। আর সেই সকল গাড়ি দুবাইয়ের রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকে। অবশ্য স্থানীয়রাও অনেকেই দুর্ঘটনায় পড়ে তাদের গাড়ি ফেলে রেখে চলে যান, কারণ দুবাইতে একটা ল্যাম্বরগিনি মেরামত করার চাইতে নতুন কিনতে খুব বেশি একটা অর্থের প্রয়োজন হয় না, আর তাদের তো আর অর্থের অভাব নেই। এ সকল কারণেই দুবাইয়ের রাস্তাঘাটে মিলিয়ন মিলিয়ন ডলারের শত শত লাক্সারি কার অবহেলায় অনাদরে পড়ে থাকতে দেখা যায়। তবে অবাক করা ব্যাপার হলো দুবাইয়ের আরও একটা মজার নাম আছে, আর সেই নাম হলো ক্রেন ক্যাপিটাল। কারণ গোটা বিশ্বের সমস্ত নির্মাণ ক্রেনের 4 ভাগের 1 ভাগই দুবাইতে আছে। কারণ দিন দিন দুবাইয়ের নির্মাণযজ্ঞ প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেই সাথে বাড়ছে এর নির্মাণ গতি। যেমন পৃথিবীর সবচাইতে উঁচু ভবনটা নির্মাণের সময় তারা প্রতি সপ্তাহে 2 তলা করে তৈরি করে ফেলত। বিগত 24 বছরের বেশি সময় ধরে দুবাই 24 ঘন্টায় তাদের নির্মাণ কাজ নিয়ে ব্যস্ত একটা শহর হিসেবে গড়ে উঠেছে। মূলত তাদের একমাত্র লক্ষ্য হলো পর্যটক এবং বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে এক বিলাসবহুল শহর তৈরি করা, যাতে করে তাদের তেলের খনি থেকে তেল ফুরিয়ে গেলেও পর্যটন এবং বিনিয়োগ খাত থেকে তাদের দেশের উন্নতির ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারে। তবে দুবাই কি আদৌ ধ্বংসের পথে, নাকি তাদের উন্নতির ধারাবাহিকতা এসব প্রজেক্ট দিয়ে ধরে রাখতে পারবে, তা এখন সময় বলে দিবে। আপনার কি মনে হয়?